তো স্টুডেন্টরা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-এ এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইড বলে একটা চ্যাপ্টার রয়েছে, যাকে আমরা বাংলায় বলি কঠিন এবং তরল পদার্থের প্রসারণ। এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ আজকে আমি তোমাদের দেখাবো, যে এমসিকিউগুলো কিভাবে আমরা করব বা শর্টকাট টেকনিক কি আছে। যদিও তোমরা জানো তোমাদের যে বোর্ড এক্সাম হবে ক্লাস 11-এর সেমিস্টার 2, সেখানে হয়তো এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন আসবে না, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এমসিকিউ প্যাটার্নে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে কিন্তু অপশন বাদ দিয়ে ডেসক্রিপটিভ প্যাটার্নের মধ্যে দিয়ে দেওয়াই যায়। ফলে তোমাদের বইয়ের এমসিকিউগুলো অবশ্যই তোমাদের করা দরকার, বা যারা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, জেই মেন বা নিট জাতীয় পরীক্ষাগুলো, সেখানে কিন্তু সমস্ত প্রশ্নই এমসিকিউ প্যাটার্নে হয়। তো আজকে আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছায়া পদার্থবিদ্যা আর ইংলিশ ভার্সানে যে বইটা রয়েছে ছায়া ফিজিক্স, এই ছায়া পদার্থবিদ্যা বা ছায়া ফিজিক্স, এই দুটি বইয়ের কিছু এমসিকিউ এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইড চ্যাপ্টার থেকে নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে the ratio of length of two iron rods, the ratio of length of two iron rods are in the ratio 1:2, that of their cross-sectional area is 2:3. What will be the ratio of their expansion in volume for same rise in temperature? তো এখানে দেখো প্রথমে কি দিয়ে দিয়েছে, দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ টু আয়রন রড। আমি ধরলাম একটা আয়রন রডের লেন্থ L1 আর একটা আয়রন রডের লেন্থ L2, তাহলে রেশিও অফ দ্য লেন্থ অফ টু আয়রন রড 1:2, এটা গিভেন দেওয়া আছে। নেক্সট তোমাকে কি দিয়েছে, দ্যাট অফ দ্যার ক্রস সেকশনাল এরিয়া, দুটো রডের প্রস্থচ্ছেদের অনুপাত দিয়েছে। আমি ধরলাম একটা রডের প্রস্থচ্ছেদ A1 আর একটা রডের প্রস্থচ্ছেদ A2, তাদের ক্রস সেকশনের রেশিও 2:3। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্যার এক্সপানশন ইন ভলিউম ফর দ্য সেম রাইজ ইন টেম্পারেচার। একটা জিনিস দেখো, ভলিউম এক্সপানশনের ফর্মুলা কি? দেখো, এক্সপানশন অফ ভলিউম যদি আমরা ডেল্টা ভি দিয়ে লিখি, সেটা আমরা লিখি গামা ভি ডেল্টা টি। ডেল্টা টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার, গামাটা কি কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। আবার দেখো আমরা এটা কেরকম লিখতে পারি, ডেল্টা ভি ইজ ইকাল টু গামা, এই যে ভি যেটা ওর ভলিউম, সেটাকে কিন্তু আমরা লেন্থ ইন্টু ক্রস সেকশন লিখতে পারি, আর ইন্টু ডেল্টা টি। তাহলে এখানে দেখো যে দুটো রড দিয়েছে দুটোই আয়রনের তৈরি, তাহলে দুটো রডেরই গামার ভ্যালু সেম, আবার দুজনেরই সেম রাইজ ইন টেম্পারেচার বলছে, তা আমরা দুটো রডেরই ডেল্টা টিটা সেম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে চেঞ্জ ইন ভলিউমটা লেন্থ ইন্টু এরিয়া এর সাথে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দুটো রডের জন্য আমি তাহলে বলতে পারি রেশিও অফ চেঞ্জ ইন ভলিউম ডেল্টা V1 বাই ডেল্টা V2 ইজ ইকাল টু L1 বাই L2 ইন্টু A1 বাই A2। এবার দেখো L1 L2 রেশিও হচ্ছে 1:2 আর A1 A2 রেশিও হচ্ছে 2:3, তাহলে 2 ক্যান্সেল হয়ে গিয়ে চলে আসলো 1/3, তাহলে ডেল্টা V1 ইজ টু ডেল্টা V2 হয়ে গেল 1:3। তাহলে দুটো আয়রন রডের চেঞ্জ ইন ভলিউমের যে রেশিও আমরা পেলাম, দ্যাট ইজ 1:3। বলছে কি দেখো, an aluminum rod coefficient of linear expansion alpha 1 of length L1 at 0 degree Celsius is welded with a steel rod coefficient of linear expansion alpha 2 of length L2 form a composite rod of length L1 plus L2। তার মানে কি বলছে দেখো, যদি আমরা একটু ডায়াগ্রামটা ড্র করি, ধরো আমি একটা রড নিলাম, এই রডটা হচ্ছে কিসের তৈরি, এই রডটা অ্যালুমিনিয়ামের রড, AL, জাস্ট আমরা ফর্মুলায় লিখলাম।
এর লেন্থ হচ্ছে L1 আর কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন আলফা 1। এর নিচে আমরা এর সাথে জয়েন করলাম আরেকটা রডকে, সেটা হচ্ছে কি স্টিল রড। এটা হচ্ছে একটা স্টিলের রড, এর সাথে জয়েন করা আছে। এটা স্টিল, যার লেন্থ L2, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন আলফা 2। তাহলে এই যে কম্পোজিট রডটা হলো, এর টোটাল লেন্থ কত হয়ে গেল? L1 প্লাস L2। এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। ইফ দেন হিটেড থ্রু T ডিগ্রি সেলসিয়াস, এবার এই পুরো যে সিস্টেমটা তৈরি হয়েছে এটার আমরা টেম্পারেচার T ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করলাম। ইচ রড ইনক্রিজ ইন লেন্থ বাই দ্য সেম অ্যামাউন্ট। এবার দুটো রডেরই যে এক্সপানশন অফ লেন্থ হয়েছে সেটা সেম অ্যামাউন্টের এক্সপানশন হয়েছে। তোমায় বলছে দেন দ্য ভ্যালু অফ L1 বাই L1 প্লাস L2 কত হবে। তাহলে আমরা যদি এক্সপানশন অফ অ্যালুমিনিয়াম রডটা বের করি তাহলে কত হবে? তাহলে এক্সপানশন অফ অ্যালুমিনিয়াম রড, AL রড, ধরো আমি লিখলাম ডেল্টা L ইজ ইকাল টু আলফা 1 L1 T। আর এক্সপানশন অফ স্টিল রড, এক্সপানশন অফ স্টিল রড সেটাও ডেল্টা L লিখছি কারণ দুজনেরই এক্সপানশন সেম বলা আছে, সেটা হবে আলফা 2 L2 T। এবার যেহেতু প্রশ্নে বলা আছে যে ইনক্রিজ ইন লেন্থ বাই দ্য সেম অ্যামাউন্ট, দুজনের এক্সপানশনটা সেম অ্যামাউন্টে হয়েছে, তো আমরা সেই জন্য কি করছি দেখো, সেই জন্য আমরা এই দুটোকে ইকুয়াল করে দিই। তাহলে নাও আলফা 1 L1 T ইজ ইকাল টু আলফা 2 L2 T। টিটা কেটে গেল। তাহলে আমরা দেখো এখানে পেয়ে গেলাম L2 বাই L1 ইজ ইকাল টু আলফা 1 বাই আলফা 2। এবার আমাকে বার করতে হবে L1 বাই L1 প্লাস L2। তাহলে আমরা কি করি, এটা বোথ সাইডে 1 অ্যাড করে দিই। দেখো বোথ সাইডে যদি 1 অ্যাড করো তাহলে এটা হবে L2 প্লাস L1 বাই L1, এটা হবে আলফা 1 প্লাস আলফা 2 বাই আলফা 2। তাহলে দেয়ারফর L1 বাই L1 plus L2 become alpha 2 by alpha 1 plus alpha 2, alpha 2 by alpha 1 plus alpha 2। তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 3তে কি লিখেছি আমি দেখো, এটা কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন অফ ব্রাশ। তাহলে ব্রাশ তার কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন দিচ্ছে 19 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ইফ দ্য এরিয়া অফ দ্য সার্কুলার ব্রাশ ডিস্ক at 0 degree Celsius is 25, then at 80 degrees Celsius its area will be। তাহলে এরিয়ার ফর্মুলা কি দেখো আমরা শিখেছি, এরিয়া ফাইনাল এরিয়া A2 ইকুয়াল টু A1 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি মিন চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এখানে A1 এটাকে আমরা এরকমও লিখতে পারি 1 প্লাস বিটা না লিখে 2 আলফা ডেল্টা টি করতে পারি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পাচ্ছি ইজ ইকাল টু দিয়ে A1 এর ভ্যালু বলা আছে দেখো 25, আলফার ভ্যালু 19 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর ডেল্টা টি যেটা চেঞ্জ ইন টেম্পারেচার সেটা দেখো ইনিশিয়াল টেম্পারেচার ছিল 0 ডিগ্রি, ফাইনাল টেম্পারেচার 80, সো চেঞ্জ ইন টেম্পারেচার 80। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে কি পাবো, 25 1 প্লাস 19 ইন্টু 160 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে 25.076 সেন্টিমিটার স্কোয়ার, 25.076 সেন্টিমিটার স্কোয়ার।
এটা কিন্তু একদম সিম্পল অঙ্ক, সিম্পল ফর্মুলা দিয়ে আমরা করে দিলাম। দেখো নেক্সট কি বলছে, দ্য লেন্থ অফ ইচ স্টিল রেল, স্টিলের রেল লাইন আছে, দ্য লেন্থ অফ ইচ স্টিল রেল of a line at 10 degrees Celsius is 25 centimeter. তাহলে ইনিশিয়াল টেম্পারেচার 10 ডিগ্রি, ইনিশিয়াল লেন্থ 25 মিটার। হোয়াট গ্যাপ শুড বি মেনটেন্ড বিটুইন টু সাকসেসিভ রেলস। রেল লাইনে তোমরা দেখেছো, রেল লাইনে দুটো রেল লাইনের মাঝে একটা গ্যাপ রাখা হয় যাতে রেল লাইনগুলো হিটে এক্সপানশন বা কম্প্রেশন দুটো ঠিকঠাক করতে পারে। তা বলছে হোয়াট গ্যাপ শুড বি মেনটেন্ড বিটুইন টু সাকসেসিভ রেলস সো দ্যাট up to 50 degrees Celsius they will not be strained, মানে অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওরা যাতে বেঁকে না যায়। তাহলে আমাকে কি দেখতে হবে, আমার ইনিশিয়াল টেম্পারেচারটা 10 ডিগ্রি, সেখান থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার প্রত্যেকটা রেল লাইন তার এক্সপানশন কতটা হতে পারে। এক একটা রেল লাইনের এক্সপানশন যতটা হবে আমাকে ততটাই গ্যাপ মেনটেন করতে হবে। তাহলে এক্সপানশনের ফর্মুলা কি, L2 minus L1 is equal to alpha L1 T2 minus T1। এবার আলফা দেখো কত, 11 into 10 to the power minus 6, ইনিশিয়াল লেন্থ 25 মিটার, T2 ভ্যালু 50, এটা 10। তাহলে 11 into 10 to the power minus 6 into 25, 50 থেকে 10 মাইনাস করলে 40, তাহলে কত হলো 11 into 10 to the power minus 6 আর এটা 1000। তাহলে অ্যান্সার আসছে 11 into 10 to the power minus 3, 11 into 10 minus 3 মিটার। এবার এই মিটারটাকে তুমি নিয়ে যাও মিলিমিটারে, মিটার থেকে যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে কত হবে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। 11 minus 6 আলফা, L1টা 25, T2 minus T1 40, 4 25 100, 0 বসে গেল 1000, তাহলে 11 minus 1000 মিটার, তার মানে 11 মিলিমিটার, 11 মিলিমিটার। দেখো তাহলে আমাদের অ্যান্সার আসলো 11 মিলিমিটার। এখানে একটু আমার অপশানগুলো টাইপিং মিস্টেক হয়েছে, এটা 1.1 হবে না, আমাদের কোশ্চেনে যেরকম ডেটা রয়েছে সেই অনুযায়ী এটা হবে 11 মিলিমিটার, 1.1টা একটা টাইপিং মিস্টেক হয়েছে। তো যাই হোক 11 মিলিমিটার অ্যান্সার হবে, এটা একটা প্রিন্টিং মিস্টেক আমাদের হয়েছে টাইপিংয়ে। তাহলে বোঝা গেল যে আমার এক্সপানশন অফ লেন্থ L2 মাইনাস L1 আলফা L1 T2 মাইনাস T1, আমরা আলফার ভ্যালু পেয়েছি 11 into 10 to the power minus 6, L1 পেয়েছি আমরা 25 মিটার, আর T2 মাইনাস T1 করে আমাদের আসছে 11 মিলিমিটার। সো কারেক্ট অ্যান্সার অপশান সি হবে, কিন্তু এটা 1.1 আমাদের একটা টাইপিং মিস্টেক হয়েছে, তো এটা 11 মিলিমিটার হবে অ্যাকর্ডিং টু দ্য ডেটা অফ দ্য কোশ্চেন। কোশ্চেন নাম্বার এবার 5 কি বলছে, ইয়ং মডিউলাস ফর দ্য মেটেরিয়াল অফ এ রড ইজ ওয়াই। তাহলে তোমাকে ইয়ং মডিউলাস বলে দিয়েছে, ইয়ং মডিউলাস ওয়াই, and its coefficient of linear expansion is alpha. A rod of length L and cross section A of this material is kept in between two rigid support and its temperature is increases by T degree Celsius. The force developed inside. এটা থার্মাল স্ট্রেসের কোশ্চেন, আমরা থার্মাল স্ট্রেস পড়েছিলাম। তাহলে থার্মাল স্ট্রেস তার ফর্মুলা আমরা কি পড়েছি, থার্মাল স্ট্রেসের থার্মাল স্ট্রেস ইজ ইকাল টু, দেখো আমরা পড়েছি F by A ইজ ইকাল টু Y আলফা ইন্টু টি, টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এখান থেকে ফোর্সটা কত হবে, ওয়াই এ আলফা টি। দেখো ওয়াই এ আলফা টি আমার আছে অপশান এতে, ওয়াই এ আলফা টি, ওয়াই এ আলফা টি, সরি
অপশান বি হবে। এখানেও দেখো আমার প্রিন্টিংয়ে একটা মিস্টেক হয়েছে, এখানেও এটা ওয়াই এ আলফা টি হবে, এটা ওয়াই এ ডিটি প্রিন্টিং হয়ে গেছে, এটা হবে ওয়াই এ আলফা টি। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দেখো, টু রডস অফ সেম লেন্থ, দুটো রড তাদের ইনিশিয়াল লেন্থ সেম, আর কেপ্ট ইন বিটুইন টু রিজিড সাপোর্ট and their temperature are increased by the same amount, দুটো রডেরই সেম টেম্পারেচার ইনক্রিজ করা হলো, what will be the ratio, what will be the relation between the Young modulus and coefficient of linear expansion of the rods for equal thermal stress? তো দেখো তাহলে ফার্স্ট রডের জন্য আমরা থার্মাল স্ট্রেসকে কি লিখবো, এফ বাই এ ওয়াই ওয়ান আলফা ওয়ান ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, আবার সেকেন্ড রডের জন্য বলছে সেম থার্মাল স্ট্রেস হচ্ছে, তাহলে এটা এফ বাই এই থাকবে, কিন্তু ইয়ং মডিউলাস চেঞ্জ হবে, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন চেঞ্জ হবে, কিন্তু ক্রস সেকশন সেম বলা আছে কোশ্চেনে, সেম ক্রস সেকশন, আর চেঞ্জ ইন টেম্পারেচারটাও সেম। তাহলে এই যে দুটো ইকুয়েশন দেখো, এই দুটো রাইট হ্যান্ড সাইডকে আমরা ইকুয়াল করতে পারি, তাহলে ওয়াই ওয়ান আলফা ওয়ান ডেল্টা টি, ওয়াই টু আলফা টু ডেল্টা টি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখো পেয়ে গেলাম ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইজ ইকাল টু আলফা টু বাই আলফা ওয়ান। তাহলে ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইজ ইকাল টু আলফা টু বাই আলফা ওয়ান। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এটাও কিন্তু একদম সোজা অঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, when the temperature of a metallic sphere is increased by 40 degrees Celsius, then its volume increased by 0.24%. Coefficient of linear expansion of the metal. তা দেখো আমরা ফর্মুলা কি শিখেছি, চেঞ্জ ইন ভলিউম গামা ভি ডেল্টা টি। তো এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা ভি বাই ভি, গামা মানে 3 আলফা ইন্টু ডেল্টা টি। এবার দেখো ডেল্টা ভি বাই ভিটা বলে দিয়েছে 0.24%, তাহলে এখানে আমরা এটাকে 0.24/100 লিখি। আলফা বের করতে হবে, আর চেঞ্জ ইন টেম্পারেচারটা দেখো বলা আছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আলফা কত হয়ে গেল 0.24/100 120, তাহলে 0.24/100 ইন্টু 120 তুমি করলে কত আসবে অ্যান্সার। তাহলে 0.24 পয়েন্টটাকে তুলে দিলে নিচে একটা 100 হবে, তাহলে 24/100 ইন্টু 100 ইন্টু 120। তাহলে এখানে দেখো কাটলে 12 দিয়ে 10 আর এটা 2, এটা হয়ে গেল 2 ইন্টু 10 to the power minus 5, 2 into 10 to the power minus 5 degree Celsius inverse. So option A is the correct answer. Now question number 8. The ratio of the lengths of two metallic rod 2:3, তাহলে লেন্থের রেশিও দুটো রডের L1:L2 2:3। নেক্সট বলছে দেয়ার রেশিও অফ দ্য কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন মানে আলফা 1:আলফা 2 4:3। বলছে দ্য রেশিও অফ দ্য লিনিয়ার এক্সপানশন ফর দ্য সেম রাইজ ইন টেম্পারেচার ইজ, the ratio of the coefficient of linear expansion আমাদের বলে দিচ্ছে 4:3। এবার বার করতে বলেছে the ratio of the linear expansion, তারপরে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত বের করতে হবে। তাহলে দেখো ইলংগেশনের রেশিও কত হয়, তাহলে ইলংগেশন আমরা পড়েছি দেখো ডেল্টা এল এর ফর্মুলা আলফা এল ডেল্টা টি। এই ডেল্টা টি কিন্তু এখানে কনস্ট্যান্ট, কারণ দুটো রডেরই টেম্পারেচার সেম অ্যামাউন্ট ইনক্রিজ করা হয়েছে, তাহলে ডেল্টা টি কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি
লিনিয়ার এক্সপানশনের রেশিও ডেল্টা L1 বাই ডেল্টা L2, এটা হবে আলফা 1 বাই আলফা 2 ইন্টু L1 বাই L2। আলফা 1 বাই আলফা 2 মানে 4/3, L1 বাই L2 মানে 2/3, তাহলে 8/9। তাহলে রেশিও অফ লিনিয়ার এক্সপানশন, দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত হবে 8:9, অপশন ডি 8:9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, এ সলিড রেক্টাঙ্গুলার শিট has two different coefficient of linear expansion alpha 1 alpha 2 along its length and breadth। ধরো এটা একটা রেক্টাঙ্গুলার প্লেট বা রেক্টাঙ্গুলার শিট, যার along the length coefficient of linear expansion alpha 1 আর along the breadth coefficient of linear expansion alpha 2। এবার the coefficient of surface expansion is, তো আমরা একটা কাজ এখানে করি, দেখো আমরা এখানে এই যে শিটটা আছে রেক্টাঙ্গুলার শিট, এর লেন্থ ধরে নিচ্ছি এ আর ব্রেথ ধরে নিলাম বি। রেক্টাঙ্গুলার শিটের লেন্থ এ, ব্রেথ বি। তাহলে আমরা ইনিশিয়াল এরিয়াটা কি লিখতে পারি, যে প্রথমে ওর এরিয়া কত ছিল, তাহলে ইনিশিয়াল এরিয়া সেটা হবে লেন্থ ইন্টু ব্রেথ, হলো। এবার ধরো আমি টেম্পারেচার চেঞ্জ করলাম, কত, T°C চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে কি হবে, যেই আমি টেম্পারেচার T°C ইনক্রিজ করব, তাহলে ফাইনাল লেন্থ কি হয়ে যাবে, ফাইনাল লেন্থ হয়ে গেল a ব্র্যাকেট 1 প্লাস আলফা 1t, এটা ফাইনাল লেন্থ। আর ফাইনাল ব্রেথ সেটা হচ্ছে b ব্র্যাকেট 1 প্লাস আলফা 2t। তাহলে ফাইনাল এরিয়া কত হবে, সেটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, মানে এই দুটোকে মাল্টিপ্লাই করবে, মানে ab 1 প্লাস আলফা 1t 1 প্লাস আলফা 2t। তাহলে ab মানেই তো আমার ইনিশিয়াল এরিয়া, a1 লিখে দিই, আর এটাকে মাল্টিপ্লাই করলে লেখা যাবে 1 প্লাস আলফা 1t প্লাস আলফা 2t। এখানে মাল্টিপ্লাই করলে একটা টার্ম আসবে আলফা 1 আলফা 2t স্কোয়ার, এটাকে আমরা নেগলেক্ট করব, because alpha 1 alpha 2 is very small quantity. Alpha 1 alpha 2 is very small, so alpha 1 alpha 2 t square is neglected. তাহলে এখানে দেখো চলে আসলো a2 is equal to a1 1 plus bracket alpha 1 plus alpha 2 into t। এবার দেখো আমরা কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন যেমন পড়েছিলাম, সেটা কোফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন পড়েছি। তাহলে সেখানে আমরা ক্ষেত্রফলের যে প্রসারণ গুণাঙ্ক কোফিশিয়েন্ট অফ সারফেস এক্সপানশন, সেটাকে আমরা বিটা দিয়ে লিখি। তাহলে কোফিশিয়েন্ট অফ সারফেস এক্সপানশন যদি বিটা দিয়ে লেখো, তাহলে দেখো আমরা জানি এই ফর্মুলাটা, যে a2 ইজ ইকাল টু হয় a1 1 প্লাস বিটা টি। কোফিশিয়েন্ট অফ সারফেস এক্সপানশন বিটা হলে ফাইনাল এরিয়া a2 ইজ ইকাল টু হয় 1 প্লাস বিটা টি। তাহলে এই যে ইকুয়েশনটা 3 নাম্বার দিলাম, এই 2 আর 3কে কম্পেয়ার করলে দেখো বিটার জায়গায় চলে আসছে আলফা 1 প্লাস আলফা 2, বিটার জায়গায় চলে আসছে আলফা 1 প্লাস আলফা 2। তাহলে দেয়ারফর কোফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশনটা দাঁড়াবে আলফা 1 প্লাস আলফা 2, বিটা ইজ ইকাল টু। তাহলে এখানে অপশান ডি হবে তোমার উত্তর, যে এই যে রেক্ট্যাঙ্গুলার শিটটা তার কোফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশনের ভ্যালু হবে আলফা 1 প্লাস আলফা 2। এবার কোশ্চেন নাম্বার 10 বলছে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন অফ ব্রাশ অ্যান্ড স্টিল রডস আর আলফা 1 অ্যান্ড আলফা 2। তাহলে ব্রাশ আর স্টিলের দুটো রড আছে, ব্রাশ মানে পিতল, স্টিল মানে ইস্পাত।
তাহলে পিতল এবং ইস্পাতের তৈরি দুটো রড, তাদের কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন আলফা 1 এবং আলফা 2। লেন্থ অফ ব্রাশ অ্যান্ড স্টিল আর L1 অ্যান্ড L2 রেসপেক্টিভলি। তাহলে ব্রাশের লেন্থ L1, স্টিলের লেন্থ বলছে L2। এবার বলেছে ইফ L2 মাইনাস L1 ইজ মেনটেইনড অ্যাট অল টেম্পারেচার, মানে L2 মাইনাস L1 অর্থাৎ দুটো রডের লেন্থের যে ডিফারেন্স সেটা অল টেম্পারেচারে কি থাকবে, কনস্ট্যান্ট। L2 মাইনাস L1 মানে দুটো রডের যে লেন্থের ডিফারেন্স সেটা অল টেম্পারেচারে কি থাকবে, কনস্ট্যান্ট। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনস হোল্ডস গুড। তাহলে এই দুটো রডের লেন্থের ডিফারেন্স অল টেম্পারেচারে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এটাকে বলি থিওরি অফ কম্পেনসেটেড পেন্ডুলাম। দেখবে আমরা থিওরি ক্লাসে কম্পেনসেটেড পেন্ডুলাম পড়িয়েছিলাম। সেই কম্পেনসেটেড পেন্ডুলাম বা প্রতিবিহিত দোলকে এই কথা বলেছিলাম যে দুটো রড তাদের লেন্থের ডিফারেন্স সবসময় কি হবে, সেম। এবং এই কম্পেনসেটেড পেন্ডুলাম করতে গিয়ে আমরা বলেছিলাম যে এটা তখনই পসিবল হবে দুটো রডের লেন্থের ডিফারেন্স অলওয়েজ সেম থাকবে অ্যাট এনি টেম্পারেচার। ইট ইজ পসিবল হোয়েন ইলংগেশন অফ বোথ রড ইজ ইকুয়াল। অর্থাৎ এখানে যে দুটো রড তোমাকে দিয়েছে এদের দুজনেরই ইলংগেশন বা দৈর্ঘ্য বৃদ্ধি এটা সমান হতে হবে। এই দুটো রডেরই ইলংগেশন বা দৈর্ঘ্য বৃদ্ধি কি হতে হবে, সেম। তার মানে তোমার ইলংগেশন অফ ব্রাশ রড, ইলংগেশন অফ ব্রাশ রড আমরা যদি আলফা 1 L1 T লিখি, টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, আর ইলংগেশন অফ স্টিল রড তাহলে হবে আলফা 2 L2 T। এই দুটো রডের ইলংগেশন যদি সেম হয় তাহলেই অ্যাট এনি টেম্পারেচার ওদের ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে, ডিফারেন্সটা চেঞ্জ হবে না। তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেহেতু কোশ্চেনে বলা আছে যে এদের ডিফারেন্স অফ লেন্থটা সবসময় সেম থাকছে, তার মানে কি ইলংগেশন অফ ব্রাশ রড, ইলংগেশন অফ স্টিল রড বোথ আর ইকুয়াল। তো আমরা লিখতে পারি আলফা 1 L1 T, আলফা 2 L2 T। তাহলে আলফা 1 L1, আলফা 2 L2, তাহলে এই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। আলফা 1 L1 ইকুয়াল টু আলফা 2 L2, মানে অপশন সি হবে কারেক্ট। এবার চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 11। কি বলছে, দ্য কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অফ লিকুইড, দ্য কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অফ লিকুইড ইজ, এখানে লিকুইড মানে মনে রাখবে এখানে কিন্তু জলের কথা বলা হয়েছে। এখানে লিকুইড মানে হচ্ছে ওয়াটার। তো আমরা জানি ওয়াটারের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি টেম্পারেচার বাড়লে ভলিউম ডিক্রিজ করে, আর 4 ডিগ্রি সেলসিয়াসের পর থেকে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে। তাহলে 0 থেকে 4 ডিগ্রি যেহেতু টেম্পারেচার বাড়লে ভলিউম কমছে, তার মানে 0 to 4 ডিগ্রি সেলসিয়াস ভলিউম এক্সপানশনের যে কোফিশিয়েন্ট আছে, কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন সেটা নেগেটিভ। আর আফটার 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ছে, তার মানে ওখানে আফটার 4 ডিগ্রি সেলসিয়াস কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন এটা হবে পজিটিভ। তাহলে অপশান সি হচ্ছে দেখো কারেক্ট, যে নেগেটিভ ফর ওয়াটার ফ্রম 0 to 4। তাহলে জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন এটা নেগেটিভ হবে। আর আফটার 4 ডিগ্রি সেলসিয়াস যেহেতু টেম্পারেচার বাড়ছে, ভলিউম বাড়ছে, তাহলে ওখানে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন এটা কি হবে, পজিটিভ হবে। তাহলে অপশন সি ইজ কারেক্ট। এবার দেখো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, 12 কোশ্চেন নাম্বার, অ্যাপারেন্ট ওয়েট অফ এ বডি, অ্যাপারেন্ট ওয়েট অফ এ বডি ইমার্জ ইন ওয়াটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস ইজ W1. When temperatures increase 40 ডিগ্রি সেলসিয়াস দেন অ্যাপারেন্ট ওয়েট। দেখো আমরা থিওরি পড়েছিলাম এক্সপানশন অফ লিকুইড পড়তে গিয়ে যে টেম্পারেচার যখন বাড়ানো হবে, যে টেম্পারেচার বাড়লে লিকুইড যে বুয়ান্সি দেয় সে বুয়ান্সি কমে যায়। টেম্পারেচার বাড়লে বুয়ান্সি কমে। তাহলে টেম্পারেচার বাড়লে বুয়ান্সি বা প্লবতা
যদি কমে যায়, প্লবক বল বা প্লবতা, তাহলে বস্তুর যে ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট, সেটা নিশ্চয়ই তাহলে কী হবে, বাড়বে। তো দেখো অপশান সিতে লেখা আছে W2 ইজ অলওয়েজ লেস দ্যান W1। সিতে লেখা আছে W2 ইজ অলওয়েজ লেস দ্যান W1। ডিতে লেখা আছে W2 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান W1। W2 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান W1। তাহলে এবার প্রশ্ন কোনটা হবে? আমি কি বললাম, আমরা তোমায় বললাম কি যে অ্যাপারেন্ট ওয়েটের ফর্মুলা কি সেটা একটু দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাপারেন্ট ওয়েট মানে হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট মাইনাস বুয়ান্সি। আমরা এভাবে লিখি যে অ্যাপারেন্ট ওয়েট সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট যদি আমি W ধরি, তার থেকে মাইনাস করবে বুয়ান্সি। এবার কি বললাম, টেম্পারেচার যখন ইনক্রিজ করে তখন অ্যাপারেন্ট ওয়েট ডিক্রিজ করবে। টেম্পারেচার যত বাড়বে তোমার অ্যাপারেন্ট ওয়েট, আমি ভুল বললাম একটু, টেম্পারেচার যত বাড়বে তোমার বুয়ান্সি তত কমে যাবে। টেম্পারেচার যত বাড়বে তোমার বুয়ান্সি তত কমবে, আর বুয়ান্সি যদি কমে যায় তাহলে অ্যাপারেন্ট ওয়েট কী হবে, বুয়ান্সি যদি কমে, দেখো তাহলে অ্যাপারেন্ট ওয়েট বাড়বে, আপাত ওজন বাড়বে। তার মানে একটা লিকুইডের মধ্যে একটা বডিকে ইমার্জ করলাম, লিকুইডটা 40 ডিগ্রি থেকে হিট করতে শুরু করলাম, 20 ডিগ্রি থেকে হিট করে টেম্পারেচার বাড়িয়ে 40 করলাম। যেই টেম্পারেচার 20 থেকে 40 গেল, তোমাদের কি হলো, বুয়ান্সি কমে গেল। তাহলে বুয়ান্সি কমে গেলে অ্যাপারেন্ট ওয়েট বাড়বে। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াসের অ্যাপারেন্ট ওয়েট 20 ডিগ্রি সেলসিয়াসের অ্যাপারেন্ট ওয়েটের থেকে বেশি হবে। তাহলে W2 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান W1। ডি হবে কারেক্ট অপশন। তাহলে নেক্সট কোশ্চেনে কি বলছে, দ্য কোফিশিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপানশন অফ এ লিকুইড ফর টু ডিফারেন্ট ভেসেল A and B আর Γ1 and Γ2। তাহলে দুটো আলাদা আলাদা কন্টেনার, Γ1 Γ2 হচ্ছে দুটো ডিফারেন্ট কন্টেনারে লিকুইডের অ্যাপারেন্ট এক্সপানশন, কোফিশিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপানশন। এবার বলছি দ্য কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন অফ দ্য মেটেরিয়াল অফ ভেসেল A ইজ আলফা। তাহলে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন অফ মেটাল অফ ভেসেল বি কত হবে? তাহলে আমরা দেখো পড়েছিলাম যে একটা রিলেশন গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি, অর্থাৎ কোফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপানশন ইকুয়াল টু অ্যাপারেন্ট এক্সপানশন প্লাস এক্সপানশন অফ দ্য কন্টেনার। তাহলে ভেসেল এ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে ভেসেল এ, তার জন্য আমরা বলতে পারি গামা আর ইকুয়াল টু Γ1 প্লাস গামা জি। গামা জিটা লিখবো অ্যাকচুয়ালি 3 আলফা। এটা হচ্ছে এ ভেসেলের ক্ষেত্রে গামার ভ্যালু 3 আলফা, কারণ আমরা এটা প্রুফ করেছি। এবার ভেসেল বি, তাহলে আবার গামা আর Γ2 প্লাস 3 আলফা ড্যাশ। আমি বি ভেসেলের কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশনকে আলফা ড্যাশ ধরলাম, যে বি ভেসেলের কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন আলফা ড্যাশ। তাহলে এবার দেখো গামা আর তো চেঞ্জ হবে না, গামা আর তো একদম লিকুইডের ফান্ডামেন্টাল প্রপার্টি, এটা কন্টেনারের ওপর ডিপেন্ড করে না। তাহলে এ কন্টেনারে গামা আর এর ভ্যালু কোফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপানশন আর বি কন্টেনারে গামা আর এর ভ্যালু দুটো সেম। তাহলে আমরা দুটোকে ইকুয়াল করতে পারি, যে Γ1 প্লাস 3 আলফা, Γ2 প্লাস 3 আলফা ড্যাশ। তো এখান থেকে দেখো আমরা বলতে পারি Γ1 মাইনাস Γ2 প্লাস 3 আলফা ইকুয়াল টু 3 আলফা ড্যাশ। তাহলে আলফা ড্যাশ তাহলে কত হবে, Γ1 মাইনাস Γ2 বাই 3 প্লাস আলফা, Γ1 মাইনাস Γ2 বাই 3 প্লাস আলফা। এটা হবে তোমার উত্তর। তার মানে অপশন ডি এরটা। কোশ্চেন যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে দ্য কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অফ এ লিকুইড ইজ গামা, ইটস ডেন্সিটি অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ইজ রো। If the temperature is increased to T degree Celsius,
দেন দ্য চেঞ্জ ইন ডেন্সিটি উইল বি। তাহলে এই যে প্রসেসটা এখানে দেখছো যে একটা ডেন্সিটি দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, আমাকে টি ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জ ইন ডেন্সিটি বের করতে হবে। তাহলে প্রথমে আগে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে দেখো মাস কিন্তু কনস্ট্যান্ট। তাহলে মাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস মাসকে আমরা কি লিখব? ভলিউম ইন্টু ডেন্সিটি। আর অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস মাস আমরা কি লিখব? ভলিউম সাপোজ ভি ড্যাশ হলো টি ডিগ্রিতে, আর ডেন্সিটি হলো রো ড্যাশ। এবার ভি ড্যাশের ফর্মুলা আমরা জানি, দেখো 0 ডিগ্রিতে ভলিউম যদি ভি হয় তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে ভলিউম ভি ড্যাশটাকে আমরা কি লিখব? ভি ব্র্যাকেট 1 প্লাস গামা টি। যে 0 ডিগ্রিতে ভলিউম ভি, তাহলে টি ডিগ্রির ভলিউম হবে ভি ব্র্যাকেট 1 প্লাস গামা টি, আর ডেন্সিটি রো ড্যাশ। এবার যেহেতু এখানে মাস কনস্ট্যান্ট, তাহলে সিন্স মাস ইজ কনস্ট্যান্ট, তাহলে কিন্তু আমরা এখানে এই দুটোকে ইকুয়াল করতে পারি। তাহলে এখানে ইকুয়াল করলে দেখো আমার রো ড্যাশ চলে আসলো রো 1 প্লাস গামা টি। রো ড্যাশ ইজ ইকুয়াল টু রো বাই 1 প্লাস গামা টি। আমাকে এবার বার করতে হবে চেঞ্জ ইন ডেন্সিটি। তাহলে নাও চেঞ্জ ইন ডেন্সিটি ডেল্টা রো কি হবে? রো মাইনাস রো ড্যাশ। সো রো মাইনাস রো ড্যাশের জায়গায় রো বাই 1 প্লাস গামা টি। আচ্ছা, একটা কাজ করি, সরি আমার ভুল হলো। চেঞ্জ ইন ডেন্সিটি লেখার সময় তোমাকে লিখতে হবে ফাইনাল ডেন্সিটি মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ রো ড্যাশ মাইনাস রো। এবার রো ড্যাশ হচ্ছে রো বাই 1 প্লাস গামা টি মাইনাস রো। তাহলে 1 প্লাস গামা টি আমরা এলসিএম করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? রোটা কমন নিয়ে নিলে 1 মাইনাস গামা টি। তাহলে 1টা ক্যান্সেল হবে। তাহলে ডেল্টা রো ইজ ইকাল টু হলো মাইনাস রো গামা টি বাই 1 প্লাস গামা টি। তাহলে এটা আসছে অপশন সিতে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডেল্টা রো চেঞ্জ ইন ডেন্সিটি মাইনাস রো গামা টি বাই 1 প্লাস গামা টি। Expansion. The coefficient of real expansion of a liquid is gamma. তাহলে আমরা যে coefficient of real expansion gamma r লিখি সেটা এখানে বলে দেওয়া হয়েছে গামা। ঠিক আছে, coefficient of real expansion gamma. And the coefficient of linear expansion of the material of the container. তাহলে এখানে আমরা linear expansion of the container বলছে আলফা। তাহলে এখান থেকে আমরা কন্টেনারের coefficient of volume expansion, যেটাকে আমরা গামা জি দিয়ে লিখি, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, coefficient of volume expansion of the container, সেটাকে আমরা লিখব 3 আলফা। এবার বলছে দেন দ্য কন্ডিশন ফর নো অ্যাপারেন্ট এক্সপানশন, অ্যাপারেন্ট এক্সপানশন না হওয়ার শর্ত। তাহলে এবার দেখ আমরা কি শিখেছি? গামা আর ইজ ইকাল টু গামা এ প্লাস গামা জি। যদি কোনো অ্যাপারেন্ট এক্সপানশন না হয় তার মানে সেখানে গামা এর ভ্যালু অবভিয়াসলি 0 হতে হবে। কোথাও যদি অ্যাপারেন্ট এক্সপানশন না হয় তাহলে গামা এ অবশ্যই 0 হতে হবে। তাহলে গামা আর এর ভ্যালু গামা এ 0 আর গামা জি 3 আলফা। তাহলে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন হলো গামা ইজ ইকাল টু 3 আলফা, দ্যাট ইজ অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলছে? The coefficient of real expansion of mercury is gamma and the coefficient of linear expansion of the glass is alpha. The mercury thread enclosed in a glass tube of uniform bore expand linearly due to rising temperature. The effective coefficient of expansion will be. তাহলে ধরো আমরা মার্কিউরিকে একটা গ্লাসের মধ্যে এনক্লোজ করেছি, গ্লাস টিউবের মধ্যে, যে গ্লাস টিউবটার বোর ইউনিফর্ম বোর মানে হচ্ছে কি একটা ছিদ্র আছে,
ওই নলটার মধ্যে, যার মধ্যে দিয়ে মার্কিউরিটা এক্সপ্যান্ড করলে উপরে উঠবে, কম্প্রেস করলে নিচে নামবে। তাহলে আমরা ধরে নিচ্ছি অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সাপোজ যে মার্কিউরি আছে তার ভলিউমটা হচ্ছে V0, আর ওই যে গ্লাস টিউব তার যে বোর তার ক্রস সেকশন ধরো A0। তাহলে V0কে A0 দিয়ে ডিভাইড করলে আমি তাহলে ইনিশিয়াল লেন্থ অফ মার্কিউরিটা পাবো গ্লাস টিউবের মধ্যে। তাহলে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস লেন্থ অফ মার্কিউরি কলাম ইন দ্য গ্লাস টিউব V0 বাই A0। V0 হচ্ছে মার্কারের ভলিউম আর A0 হচ্ছে ক্রস সেকশন অফ দ্য বোর। এইবার যখন আমি হিট করব, টেম্পারেচার বেড়ে গেল, সাপোজ অ্যাট T ডিগ্রি সেলসিয়াস, মার্কারের ভলিউম বেড়ে গেল, ধরো মার্কারের ভলিউম হলো V, যেটা ইজিক্যাল টু হবে V0 1 প্লাস গামা টি, আর ক্রস সেকশন অফ দ্য বোর সেটাও ইনক্রিজ করবে, সেটা হবে A ইকুয়াল টু A0 1 প্লাস 2 আলফা টি। এইবার লেন্থ অফ মার্কারি কলাম তাহলে কত হবে? লেন্থ অফ মার্কারি কলাম হবে V বাই A, দ্যাট ইজ V0 1 প্লাস গামা টি বাই 1 প্লাস 2 আলফা টি ইন্টু A0। তাহলে এখানে দেখো V0 বাই A0, V0 বাই A0 এটা হয়ে গেল তোমার L0, আর উপরে থাকলো কি 1 প্লাস গামা টি আর নিচে 1 প্লাস 2 আলফা টি। এটাকে দেখ আমি এভাবে লিখতে পারি L0 1 প্লাস গামা টি 1 প্লাস 2 আলফা টি হোল টু দি পাওয়ার -1। তাহলে এখানে দেখো আমরা এটাকে মাল্টিপ্লাই বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করলে পাবো 1 প্লাস গামা টি 1 মাইনাস 2 আলফা টি। এবার এটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আসবে L ইকুয়াল টু L0 1 প্লাস গামা মাইনাস 2 আলফা টি। এখানে একটা টার্ম আমরা পাবো, সেটা হচ্ছে 2 গামা আলফা টি স্কোয়ার। এটা মনে রাখবে, এটা নেগলেক্টেড, এটা খুব ছোট সংখ্যা হবে, কারণ গামা আর আলফা এদের ভ্যালু ভীষণ ছোট হয়। এদের প্রোডাক্ট যখন করব গামা ইন্টু আলফা, এটা আরও ছোট একটা সংখ্যা হবে, তো অত স্মল নাম্বার আমরা নেগলেক্ট করব। সো গামা আলফা টি স্কোয়ারটা নেগলেক্টেড, তাহলে এল হয়ে গেল L0 1 প্লাস গামা মাইনাস 2 আলফা টি। তাহলে এখানে আমাকে বার করতে হবে এফেক্টিভ কোফিশিয়েন্ট অফ এক্সপানশন। তাহলে এফেক্টিভ কোফিশিয়েন্ট অফ এক্সপানশন হবে গামা মাইনাস 2 আলফা। তাহলে দেয়ারফর effective coefficient of expansion সেটা হচ্ছে গামা মাইনাস 2 আলফা, যেটা টি এর সঙ্গে থাকে, টি এর কোফিশিয়েন্ট ফর্মে যেটা থাকে সেটাই হচ্ছে এফেক্টিভ ভ্যালু অফ দ্য কোফিশিয়েন্ট অফ এক্সপানশন। সো গামা মাইনাস 2 আলফা বি ইয়োর কারেক্ট অ্যান্সার, মানে অপশন ডি। এবার দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? টু মেজার দ্য হাইট অফ মার্কিউরি কলাম ইন এ ব্যারোমিটার, এ ব্রাশ স্কেল ইজ অ্যাটাচড উইথ ইট। কোফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপানশন অফ মার্কিউরি ইজ গামা। Coefficient of linear expansion of the brush is alpha. Due to rising temperature, the effective coefficient of at which barometer reading increases. তাহলে ধরো প্রথমে at 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমার ব্যারোমিটারে যে হাইট আমরা মেজার করছি মার্কারি কলামে সেটা ছিল H0। তাহলে সেখানে আমরা অ্যাটমসফেরিক প্রেশারটা কি পাবো? হাইট অফ দ্য মার্কারি কলাম ইন্টু ডেন্সিটি অফ মার্কিউরি ইন্টু জি। তাহলে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস মার্কারি কলাম যেটা ছিল ব্যারোমিটারে তার হাইট ছিল H0, ডেন্সিটি অফ মার্কিউরি ρ0 ইন্টু জি করলে আমি প্রেশার পেলাম। এবার যখন আমি টি ডিগ্রি সেলসিয়াসে আসব, আমি যখন টি ডিগ্রি সেলসিয়াসে আসছি তখন আমার হাইট অফ দ্য মার্কারি কলাম, যেটা কারেক্ট হাইট অফ দ্য ব্যারোমিটার, ব্যারোমিটারে যে কারেক্ট হাইট অফ মার্কারি কলাম সেটা ধরো হয়ে গেল H অ্যাট টি ডিগ্রি সেলসিয়াসে। কারেক্ট হাইট অফ দ্য মার্কারি কলাম
আমরা পাচ্ছি এইচ ব্র্যাকেট 1 প্লাস আলফা টি। এখানে আলফা হচ্ছে ব্যারোমিটারের যে স্কেল রয়েছে সেই স্কেলের কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে কারেক্ট হাইট অফ দ্য ব্যারোমিটার কলাম at T degree Celsius correct height of mercury column in barometer at T degree Celsius correct height of the mercury column in barometer সেটা হবে H1 plus alpha T। আর ডেন্সিটি অফ মার্কিউরি সেটা কত হবে? দেখো 0 ডিগ্রির ডেন্সিটি ছিল রো নট, তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে মার্কিউরির ডেন্সিটি হবে রো নট ব্র্যাকেট 1 মাইনাস গামা টি আর ইন্টু জি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে height of mercury column in barometer H naught, density of mercury rho naught into G। এবার আমি টি ডিগ্রি সেলসিয়াসে গেলাম, মার্কিউরি এক্সপ্যান্ড করলো, তাহলে মার্কিউরির যে কারেক্ট হাইট সেটা হলো H1 প্লাস আলফা টি। আলফা হচ্ছে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন অফ দ্য স্কেল অ্যাটাচ উইথ দ্য ব্যারোমিটার, আর ডেন্সিটি অফ মার্কিউরি হবে রো নট 1 মাইনাস গামা টি ইন্টু জি। এবারে দুটোকে যদি আমরা ইকুয়াল করি, কারণ দুটোই তো অ্যাটমসফেরিক প্রেশারকে রিপ্রেজেন্ট করবে, তাহলে নাও আমরা এই দুটোকে যদি ইকুয়াল করি, এইচ নট রো নট জি আর এখানে H1 প্লাস আলফা টি 1 মাইনাস গামা টি রো নট জি। দেখো রো নট জি কেটে গেল। আমাকে হাইটটা বের করতে হবে, এফেক্টিভ কোফিশিয়েন্ট অ্যাট হুইচ ব্যারোমিটার রিডিং ইনক্রিজেস। তাহলে এইচ এর ফর্মুলাটা বের করে দেখো, এইচ ইকুয়াল টু হবে এইচ নট 1 প্লাস আলফা টি 1 মাইনাস গামা টি। এটাকে দেখো আমরা লিখতে পারি এইচ নট 1 মাইনাস আলফা টি 1 প্লাস গামা টি। মানে এগুলোকে উপরে নিয়ে গেলে হোল টু দি পাওয়ার -1 হবে, তারপরে বাইনোমিয়াল এক্সপ্যান্ড করলে এই লাইনটা আসবে। তাহলে এইচ ইকুয়াল টু হয়ে গেল এইচ নট, এটাকে মাল্টিপ্লাই করলে 1 প্লাস গামা মাইনাস আলফা টি। এখানেও কিন্তু মনে রাখবে একটা টার্ম আসবে আলফা গামা টি স্কোয়ার, এটা নেগলেক্টেড, এই টার্মটা নেগলেক্টেড। তাহলে দেখো আমরা কারেক্ট হাইট যেটা পেলাম ব্যারোমিটারে at T degree Celsius height of the mercury H equal to H naught 1 minus gamma minus alpha T। তাহলে এখানে কোফিশিয়েন্টটা এফেক্টিভ কোফিশিয়েন্ট অফ এক্সপানশন অফ মার্কিউরি কোনটা হবে? গামা মাইনাস আলফা। তাহলে এফেক্টিভ কোফিশিয়েন্ট হবে গামা মাইনাস আলফা। সো সি, অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, এ ইউনিফর্ম প্রেশার পি ইজ অ্যাপ্লাইড অন ইচ ফেস অফ এ সলিড কিউব। তার মানে একটা সলিড কিউবের চারিদিক থেকে ইকুয়াল প্রেশার অ্যাপ্লাই করলে তাহলে অবভিয়াসলি যেটা হবে কিউবটার ভলিউমটা ডিক্রিজ করবে। তো কি বলছো দেখো, হোয়াট উইল বি দ্য রাইজিং টেম্পারেচার অফ দ্য কিউব সো দ্যাট ইটস রিগেইন ইটস অরিজিনাল ভলিউম। যেটা আমি বললাম যে একটা কিউবের চারিদিক থেকে যদি আমি ইকুয়াল প্রেশার অ্যাপ্লাই করি তাহলে কিউবের ভলিউম কমে গেল। এবার বলছো ওই কিউবটাকে তুমি হিট করো, হিট করে টেম্পারেচার কতটা বাড়াবে যাতে ওই কিউবটা তার অরিজিনাল ভলিউমটা আবার রিগেইন করতে পারে। তাহলে প্রথমে আগে দেখতে হবে যে আমি যখন প্রেশার অ্যাপ্লাই করলাম তাতে আমার কিউবটার ভলিউম কতটা কমলো। তার জন্য আমরা অ্যাপ্লাই করব বাল্ক মডিউলাসের কনসেপ্ট। দেখো আমরা পড়েছি যে বাল্ক মডিউলাস বি ইজ ইকাল টু প্রেশার বাই ডেল্টা ভি বাই ভি, তাহলে হয় পিভি বাই ডেল্টা ভি। তাহলে এখান থেকে দেখো আমি চেঞ্জ ইন ভলিউম পেয়ে গেলাম পিভি বাই বি। তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম। তাহলে আমার এখন ভলিউম দাঁড়ালো কত? তাহলে ফাইনালি ভলিউমটা যেটা হলো আফটার অ্যাপ্লাইং প্রেশার অ্যাপ্লাই করার পরে ফাইনাল ভলিউমটা হলো ভি মাইনাস ডেল্টা ভি। ওর ভি ছিল, প্রেশার দিলাম, ডেল্টা ভি পরিমাণ ভলিউম কমে গেল, তাহলে ভলিউম হলো কত? ভি মাইনাস ডেল্টা ভি। এবার এইখান থেকে ওকে হিট করতে হবে, হিট করে ওকে আবার অরিজিনাল ভলিউমে ফিরিয়ে আনতে হবে। তাহলে এই যে ডেল্টা ভি ভলিউম ডিক্রিজ করেছিল, তাহলে অরিজিনাল ভলিউমে ফিরতে গেলে আবার ডেল্টা ভি ভলিউম ওকে ইনক্রিজ করতে হবে বাই হিটিং। তাহলে এবার হিটিং এফেক্টের ফর্মুলা অনুযায়ী আমরা তাহলে কি লিখব, যে ডেল্টা ভি ইজ ইকাল টু
যে ভলিউমটা থেকে আমরা হিট করছি সেটা হচ্ছে ভি মাইনাস ডেল্টা ভি ইন্টু গামা টি। আমি যখন ওকে হিট করা শুরু করলাম তখন ওর ভলিউম হচ্ছে ভি মাইনাস ডেল্টা ভি, তাহলে সেখান থেকে ওকে চেঞ্জ ইন ভলিউম কত করতে হবে, ডেল্টা ভি, তবে অরিজিনাল ভলিউম রিগেইন করবে। তাহলে চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভিকে কি লিখবো, ভি মাইনাস ডেল্টা ভি ইন্টু গামা টি। এবার ডেল্টা ভির ভ্যালুগুলো বসিয়ে দিই, পিভি বাই বি, এখানে ভি মাইনাস পিভি বাই বি, এটা গামা টি। তাহলে এখান থেকে দেখো আমি যদি কমন নিয়ে নিই ভি বাই বি, তাহলে এখানে কি থাকে, বি মাইনাস পি গামা টি। তাহলে এখানে গামা, তাহলে ভি কেটে গেল, বি কেটে গেল, তাহলে গামার ভ্যালু, তাহলে গামার ভ্যালু কত হলো, টি এর ভ্যালু কত হলো, টি এর ভ্যালু হলো পি বাই বি মাইনাস পি ইন্টু গামা, পি বাই বি মাইনাস পি ইন্টু গামা। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে অপশন এ। 19 কি বলছে দেখো, দ্য লিকুইড উইথ কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন গামা। তার মানে এখানে কোফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপানশন সেটাকে গামা বলে দিয়েছে, গামা আর ইকুয়াল টু গামা is filled in a container of material having coefficient of linear expansion alpha. তাহলে এখান থেকে বলতে পারি আমরা ভলিউম এক্সপানশন অফ দ্য কন্টেনার হবে 3 আলফা। ইফ দ্য লিকুইড ওভারফ্লো অন হিটিং, একটা লিকুইড ওভারফ্লো করে কখন, মনে রাখতে হবে একটা লিকুইডের ওভারফ্লো তখনই হবে, একটা লিকুইড তখনই ওভারফ্লো করবে যখন ওই লিকুইডের গামা আর গামা আলফা, মানে অর্থাৎ এই গামা আর যদি গ্রেটার দেন গামা জি হয়, যদি গামা গ্রেটার দেন গামা জি হয় তবেই ও ওভারফ্লো করবে। এটা হচ্ছে মনে রাখতে হবে, অর্থাৎ এক্সপানশন অফ দ্য লিকুইড মোর দ্যান এক্সপানশন অফ দ্য কন্টেনার। তাহলে এক্সপানশন অফ দ্য লিকুইড মোর দ্যান এক্সপানশন অফ দ্য কন্টেনার কখন হবে, যখন গামা আর অর্থাৎ কোফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপানশন অফ লিকুইড মোর দ্যান কোফিশিয়েন্ট অফ এক্সপানশন অফ দ্য কন্টেনার। তাহলে গামা আর গ্রেটার দ্যান গামা জি, গামা আর হচ্ছে এখানে গামা বলে দেওয়া আছে, আর গামা জি মানে কি 3 আলফা। তাহলে গামা গ্রেটার দ্যান 3 আলফা হলে তোমার লিকুইডটা ওভারফ্লো করবে, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, an external pressure P is applied on a cube at 0 degree Celsius so that it is equally compressed from all sides. তাহলে প্রেসার দিলে সব দিক থেকে কিউবটা ইকুয়ালি কম্প্রেস করলো। কে হচ্ছে বাল্ক মডিউলাস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কিউব, আর আলফা কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। সাপোজ উই ওয়ান্ট টু bring the cube to its original size by heating, the temperature should be raised by, তাহলে কতটা টেম্পারেচার আমরা ইনক্রিজ করব, টেম্পারেচার শুড বি রেইজড বাই। তাহলে আগে আমাকে দেখতে হবে যে ভলিউম কতটা কমলো, ভলিউম কতটা কমলো। তাহলে দেখো আমরা পড়েছি বাল্ক মডিউলাস মানে হচ্ছে পি বাই ডেল্টা ভি বাই ভি, দ্যাট মিনস পিভি বাই ডেল্টা ভি, দ্যাট ইজ দ্য বাল্ক মডিউলাস। তাহলে এখান থেকে আমি কিন্তু ডেল্টা ভি বাই ভি এর একটা ভ্যালু পাচ্ছি, দেখো ডেল্টা ভি বাই ভি পি বাই কে। এবার এই যে ফ্র্যাকশনাল ভলিউমটা ডিক্রিজ করেছে এটাকে আমাকে রিগেইন করতে হবে বাই হিটিং। তাহলে হিটিং এর ক্ষেত্রে দেখো আমরা পড়েছিলাম যখন আমরা এক্সপানশন অফ সলিড পড়েছি, সেখানে আমরা পড়েছিলাম দেখো ডেল্টা ভি বাই ভি ইজ ইকাল টু গামা টি। আমরা এক্সপানশন অফ সলিড যখন পড়েছি তখন আমরা পড়েছিলাম ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউমের ফর্মুলা হবে গামা টি। এবার গামা মানে কি 3 আলফা, 3 আলফা টি। তাহলে ডেল্টা ভি বাই ভি এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দাও পি বাই কে, তাহলে পি বাই কে 3 আলফা টি। তাহলে এখান থেকে রাইজ ইন টেম্পারেচার হবে পি বাই 3 আলফা কে, পি বাই 3 আলফা কে মানে অপশন। তাহলে পরের অঙ্কটা দেখো এবার,
এটা একটা বেঙ্গলি ভার্সন বই থেকে নেওয়া, বাংলা মাধ্যম বইয়ের, আমাদের ক্লাস 11-এ। দেখো কি বলছে, সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার দণ্ড এবং ভিন্ন উপাদানের তৈরি অপর একটি দণ্ডের প্রান্তদ্বয় যুক্ত করে একটা যুগ্ম দণ্ড গঠন করা হলো। অর্থাৎ তাহলে একটা দণ্ড তৈরি করা হয়েছে যেটা দুটো দণ্ডকে যুক্ত করে, তার মধ্যে একটা দণ্ড হচ্ছে তামার, আরেকটা অজানা কোনো উপাদানের দণ্ড যুক্ত করে একটা দণ্ড তৈরি করেছে। এবার বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যুগ্ম দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তবে প্রাথমিক তাপমাত্রা বলে দেওয়া হলো 25 ডিগ্রি সেলসিয়াস, আর যে যুগ্ম দণ্ড তৈরি হলো তার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এবার এই যুগ্ম দণ্ডের মধ্যে তামার দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি। তাহলে বাকি যেটা অজানা উপাদানের তৈরি দণ্ড, তার দৈর্ঘ্য অবশ্যই 70 সেন্টিমিটার হবে, কারণ 70 আর 30 যোগ করলে হবে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে যেহেতু যুগ্ম দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার এবং তার মধ্যে তামার দণ্ড 30 সেমি, তাহলে অজানা উপাদানের তৈরি দণ্ডের দৈর্ঘ্য অবশ্যই 70 সেন্টিমিটার। এবার বলছে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যুগ্ম দণ্ডের দৈর্ঘ্য 1.91 মানে 1.91 মিলিমিটার ইনক্রিজ করেছে। তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, আর অজানা উপাদানের যে দ্বিতীয় দণ্ড তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে বিটা, যার ভ্যালু দিয়েছে n × 10⁻⁵। তোমাকে n এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে দেখো, আমার যে যুগ্ম দণ্ড তার মধ্যে তামার দণ্ড আছে আর একটা অজানা উপাদানের দণ্ড আছে। আমাদের প্রথম কাজ এই দুটো দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ বের করা। তাহলে তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ, অর্থাৎ আমরা বলতে পারি ইলংগেশন অফ কপার রড। ইলংগেশন অফ কপার রড, সেটা আমরা দেখো লিখবো কি, আলফা প্রাথমিক দৈর্ঘ্য L ইন্টু ডেল্টা টি। তাহলে এখানে দেখো আলফার ভ্যালু কত, তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.7 10⁻⁵। ইনিশিয়াল লেন্থ কত, 30 সেন্টিমিটার, আর উষ্ণতার বৃদ্ধি 25 থেকে 125, তার মানে 100। তাহলে এখানে দেখো হচ্ছে এটা 17/10 ইন্টু 10⁻⁵ ইন্টু 3000, তার মানে 3 17 51। তাহলে 51 ইন্টু 10⁻⁻³ 51 ইন্টু 10⁻⁻3। এটা হচ্ছে আমার ইলংগেশন, এত সেন্টিমিটার, কার, তামার দণ্ডের। এবার আননোন রডের ইলংগেশন কত, তাহলে দেখো ইলংগেশন অফ আননোন রড, ইলংগেশন অফ আননোন রড। এবার আননোন রডের কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন বলা আছে বিটা, ইনিশিয়াল লেন্থ L' ধরলাম, টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি। বিটার ভ্যালু n × 10⁻⁵, ওর লেন্থ হচ্ছে 70 সেন্টিমিটার, আর ডেল্টা টি হচ্ছে 100। তাহলে এটা হলো 7n × 10⁻⁻², 7n × 10⁻⁻² সেন্টিমিটার। এবার আমাদের প্রশ্নে কি বলা আছে, যে টোটাল ইলংগেশনটা দেখো বলেছে 1.91 মিলিমিটার, তার মানে 0.191। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন টোটাল ইলংগেশন নিশ্চয়ই এই কপারের ইলংগেশন আর আননোন রডের ইলংগেশন দুটো অ্যাড করলে, দুটোকে যোগ করলে যেটা হবে সেটাই কিন্তু টোটাল ইলংগেশন। তাহলে টোটাল ইলংগেশন 0.191, এটাকে আমরা লিখতে পারি 51 × 10⁻³ প্লাস 7n × 10⁻²। এবার এটাকে আমাদের একটু সলভ করতে হবে। দেখো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা 191/1000 লিখে দিই, এখানে 51/1000,
আর এইটাকে আমরা এই যে 7n ইন্টু 10⁻², এটাকে আমরা 70n/1000 লিখতে পারি, রাইট? তাহলে এখানে দেখো আমার এই 1000গুলো কিন্তু সব কেটে গেল। তাহলে আমার এখানে কি রইল? 191 ইকুয়াল টু 51 প্লাস 70n। 191 থেকে 51 বাদ দিলে হয় 140, 70n। তাহলে n এর ভ্যালু হচ্ছে দেখো 2, n এর ভ্যালু হলো 2। তাহলে এই যে বিটা ইকুয়াল টু বলা আছে n ইন্টু 10⁻⁵, তাহলে n এর ভ্যালু আমরা পেলাম 2। এগুলোকে বলে ইন্টিজার টাইপ প্রবলেম। দেখো এই যে অ্যান্সারটা এসছে, অ্যান্সারটা আসছে একটা পূর্ণ সংখ্যায়, সেই ধরনের অঙ্ককে আমরা বলি ইন্টিজার টাইপ প্রবলেম। n এর ভ্যালু 2, বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেনে চলো, 22। দেখো কি বলেছে, 40°C টেম্পারেচারে 40°C উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো ধাতব গোলকের আয়তন 0.24% ইনক্রিজ করেছে। তাহলে ভলিউম ইনক্রিজ হচ্ছে 0.24% ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার 40°C। এবার যে ধাতু দিয়ে ওই উপাদান, যে ধাতু দিয়ে গোলকটা তৈরি, সেই ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে n ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। তোমাকে n এর ভ্যালু বার করতে হবে। তো আমরা কি পড়েছিলাম যে ফ্র্যাকশনাল ইনক্রিজ ইন ভলিউম, এটা হচ্ছে গামা ইন্টু ডেল্টা টি। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ ভলিউম দেওয়া আছে, সেখান থেকে দেখো ফ্র্যাকশনাল ইনক্রিজ ইন ভলিউম চলে আসবে 0.24/100। আর গামা মানে 3α হয়, আর ডেল্টা টি। তাহলে এটা পয়েন্টটা তুললে হবে দেখো 24/10⁴। এখানে আলফার ভ্যালু n ইন্টু 10⁻⁻5 আর ডেল্টা টি 40। তাহলে এখানে চলে আসছে দেখো 24×10⁴ 3n ইন্টু 4/10⁴। তাহলে 10⁴ ক্যান্সেল। তাহলে n এর ভ্যালু হচ্ছে দেখো 2, n এর ভ্যালু 2। তাহলে এটাও কিন্তু ইন্টিজার টাইপ প্রবলেম, n এর ভ্যালু 2, এটাই তোমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন 23। দেখো 23 কি বলছে আমাদের, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে গামা আর বলে দেওয়া হয়েছে 18 ইন্টু 10⁻⁵° ইনভার্স। একটা থার্মোমিটারের কুণ্ডের আয়তন 10⁻⁶ মিটার কিউব। একটা থার্মোমিটারে ইনিশিয়ালি পারদটা থাকে হচ্ছে এই বাল্বের মধ্যে, মানে কুণ্ডের মধ্যে। তার মানে কুণ্ডের আয়তনটাই হচ্ছে তোমার পারদের ইনিশিয়াল ভলিউম। তাহলে ইনিশিয়াল ভলিউম অফ মার্কারি V0 10⁻⁶ মিটার কিউব। তার মানে এটা 1 সেন্টিমিটার কিউব হয়ে গেল। এবার বলছে কাঁচ নলের প্রস্থচ্ছেদ ক্রস সেকশন বলে দেওয়া হয়েছে 0.02 সেন্টিমিটার স্কোয়ার। এবার বলছে 0°C টেম্পারেচারে কুণ্ডটি পারদ দ্বারা পূর্ণ। তারপরে 0°C টোটাল মার্কারি আছে কোথায়? ওই বাল্বের মধ্যে, কুণ্ডের মধ্যে। এবার বলা হয়েছে কি যে 100°C কাঁচ নলের মধ্যে পারদের দৈর্ঘ্য কত হবে। তাহলে তোমার প্রথম কাজ যে 100°C ওই যে মার্কারিটা যেটা বাল্বের মধ্যে আছে, কুণ্ডের মধ্যে আছে, তার আয়তন প্রসারণটা কত সেটা আগে বের করা। কারণ আয়তন প্রসারণ বার করতে পারলে তাকে যদি আমরা এই নলটার ক্রস সেকশন দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই কিন্তু আমি মার্কারির থ্রেডের লেন্থ পেয়ে যাব। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট এক্সপানশন অফ ভলিউম। তাহলে ডেল্টা ভি, এটাকে বলছি এক্সপানশন অফ ভলিউম। ফর্মুলা কি? গামা আর V0 ডেল্টা টি। তাহলে গামা আরটা দেখো কত আছে, 18 ইন্টু 10⁻⁵, V0 1 আর ডেল্টা টি হচ্ছে 100। তাহলে এটা হয়ে গেল দেখো তোমার 18
ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে ডেল্টা ভি। আমাদের বার করতে হবে কি লেন্থ অফ মার্কারি থ্রেড। তাহলে লেন্থ বের করবে কি করে, এই চেঞ্জ ইন ভলিউমকে এরিয়া দিয়ে ডিভাইড করো, তাহলে 18 ইন্টু 10⁻³ আর এরিয়া 0.002। তার মানে এটাকে আমরা লিখতে পারি, দেখো 18 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ সো 9। তাহলে আমাদের লেন্থ হবে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার লেন্থ আমরা পাবো মার্কারি থ্রেডের ইনসাইড দ্য গ্লাস টিউব। নেক্সট কোশ্চেন 24 কি বলছে তোমাকে, দেখো বলছে এল দৈর্ঘ্যের একটা সরু তামার তার, একটা কপার ওয়্যার যার লেন্থ হচ্ছে এল, তাকে তাপ দিয়ে 0 থেকে 100°C পর্যন্ত উত্তপ্ত করা হলো। তার ফলে কি হলো, এর দৈর্ঘ্য 1% বেড়ে গেল। এবার বলছে যদি 12 ইন্টু এল ক্ষেত্রফল বিশিষ্ট একটা পাতলা তামার পাতকে 0 থেকে 100°C পর্যন্ত উত্তপ্ত করা হয়, তাহলে তামার পাতের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে এখানে আগে আমাদের তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। যে জন্য দেখো তোমাকে প্রথমে এই দৈর্ঘ্যের একটা হিসেব দিয়েছে, বলছে এল দৈর্ঘ্যের একটা তার 0 থেকে 100°C পর্যন্ত আমরা হিট করছি, তাহলে ওর দৈর্ঘ্য 1% ইনক্রিজ করলো, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি ফ্র্যাকশনাল ইনক্রিজ অফ লেন্থ মানে আলফা ডেল্টা টি। তাহলে ফ্র্যাকশনাল ইনক্রিজ অফ লেন্থ হচ্ছে 1/100, আলফা ডেল্টা টি 100। তাহলে এখান থেকে দেখো কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন হবে 10⁻⁴°C ইনভার্স। এবার আমাদের বের করতে হবে ফ্র্যাকশনাল ইনক্রিজ বা পার্সেন্টেজ ইনক্রিজ অফ এরিয়া। তাহলে ফ্র্যাকশনাল ইনক্রিজ ইন এরিয়া, তাহলে ডেল্টা এস বাই এস কি হয়, বিটা ডেল্টা টি। বিটা মানে 2 আলফা, তাহলে আলফার ভ্যালু 10⁻⁴, আর ডেল্টা টি মানে 100, তাহলে এটা হলো 2/100। therefore পার্সেন্টেজ চেঞ্জ হবে 2/100 multiplied by 100%, that is 2%। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া হবে 2%। তাহলে এখানে মোটামুটি আমি আমাদের ছায়া ফিজিক্স যে বই, সেই ছায়া ফিজিক্স বই বা ছায়া পদার্থবিদ্যা যে বই রয়েছে ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখানকার আমি কিছু এমসিকিউ তোমাদের করে দিলাম, যেগুলো প্রিভিয়াস ইয়ারে প্রশ্নে এসছে, এগুলো তোমরা দেখে নাও। এছাড়া আরও অন্যান্য এমসিকিউ তোমরা প্র্যাকটিস করতে পারো। কোনো ডাউট হলে বা কোথাও কিছু আটকালে সেটা অবশ্যই আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি সেগুলো তোমাদের করে নিশ্চয়ই দেব। খুব ভালো করে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো, ঠিক আছে? থ্যাংক ইউ।